অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের নির্বাহী কমিটির সভা শুরু হয়েছে আজ। সভায় সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, একনেকে অনুমোদনের জন্য 5টি প্রকল্প উত্থাপন করা হবে। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। প্রকল্পগুলোর মোট ব্যয় দাঁড়াতে পারে ৩,৪৫৫ কোটি ৯২ লাখ টাকা। এগুলোর মধ্যে 3টি সংশোধিত এবং 2টি নতুন প্রকল্প রয়েছে। একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনে সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্রিফিং করবেন। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রো রেলের ভায়াডাক্ট দেবে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রো রেল চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মেট্রো রেল চলাচলরত যাত্রীরা। এ সময় যাত্রীদের মেট্রো রেলের স্টেশনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। দর্শক, এই মুহূর্তে মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, জানতে চাচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো রেল বন্ধ রয়েছে, তো কখন এই ত্রুটি সারতে পারে আর যাত্রীরা কি বলছেন জানাবেন আমাদের। উপমা, আপনি শুনেছেন নিশ্চয়ই যে মেট্রো রেল সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং আগারগাঁও থেকে যে মতিঝিল অংশটি রয়েছে সেটি বন্ধ রয়েছে এবং মতিঝিল থেকে আগারগাঁও অংশে যাত্রীরা যেতে পারছেন না। তার কারণে কিন্তু একটা তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশে অধিকাংশ মানুষই কিন্তু মেট্রো রেলে চলাচল করে এবং উপমা, আপনি জানেন যে এই মেট্রো রেল থেকে আগারগাঁও যাওয়া, মতিঝিল থেকে আগারগাঁও যাওয়া বাসে করে অনেকটাই দুরূহ ব্যাপার। তার কারণেই কিন্তু সবাই মেট্রো রেলে যাতায়াত করে এবং এখানের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু মেট্রো রেলে যাতায়াত করে। তো সকাল 9টা 40 মিনিট থেকে এই আগারগাঁও এবং মতিঝিল অংশের যে মেট্রো রেল সার্ভিসটি সেটি বন্ধ থাকার কারণে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং যেটি কারণ হিসেবে জানানো হয়েছে যে যান্ত্রিক ত্রুটির ফলে আসলে মেট্রো রেলটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং কখন নাগাদ সেটি আসলে খোলা হবে বা চালু করা হবে সেটি কিন্তু আসলে এখনো জানানো হয়নি এবং যেটি জানানো হচ্ছিল তাদের পক্ষ থেকে যে হঠাৎ করেই একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটি কি কারণে ঘটেছে সেটি এখনো তারা নিশ্চিত হতে পারেননি। এবং আপনি জানেন যে মতিঝিলের যে এই প্ল্যাটফর্মে কিছুক্ষণ ধরেই বেশ মানুষ আসা যাওয়া করছে এবং তারা এই যে তালা লাগানো গেট দেখে তারা আবার ফেরত যাচ্ছে এবং এতে তারা অনেকটাই ভোগান্তির সম্মুখীন হচ্ছে। এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলছিলাম যারা নিয়মিত মেট্রো রেলে যাতায়াত করেন, তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে এই মেট্রো রেলের মাধ্যমে তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছায় এবং একটি নির্দিষ্ট সময় কিন্তু তারা ধরে এসে মেট্রো রেলের জন্য যাতায়াত করার উদ্দেশ্যে আসে তারা। এবং আজকেও এরকম নির্ধারিত সময় তারা নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু এটি সাময়িকভাবে বন্ধ এবং আগে থেকে তারা কোনো খবর পায়নি এবং 9টা 40 থেকেই বন্ধ রয়েছে, তার কারণে কিন্তু তারা
অনেকটাই ভোগান্তির সম্মুখীন হচ্ছে, এটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আরও একটি বিষয় জানিয়েছে, এই যে যাদের কাছে এমআরপি পাস রয়েছে তাদেরকে যদি SMS পাঠানো হতো বা কোনোভাবে যদি যাদের নাম্বারগুলো রয়েছে তাদের মাধ্যমে যদি SMS করে জানানো যেত যে মেট্রো রেল সাময়িকভাবে বন্ধ রয়েছে, তাহলে এই ভোগান্তির সম্মুখীন তারা হতেন না এবং তারা স্টেশনে আসতেন না, তারা হয়তো অন্য উপায়ের মাধ্যমে তারা তাদের গন্তব্যে পৌঁছাতেন। এটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। তো উপমা, এখনও যেহেতু মেট্রো রেল কখন নাগাদ চালু হবে জানা যায়নি, তো আমার কাছে এখন পর্যন্ত মেট্রো রেলের সর্বশেষ আপডেট এতটুকুই আছে। উপমা। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মতিঝিল স্টেশন থেকে মেট্রো রেল বন্ধের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমেনা হীরা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 মামলায়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 3 মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 2 মামলায়, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 3 মামলায়, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে 6 মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের আদালতে আনা হয়। এরপর রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। রাতে রাজধানীর মণিপুরি পাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় 3 ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের জ্যোতির ঘর থেকে 2টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও 4 জন আটক হয়। তাদের কাছ থেকে থাকা নগদ 3 লাখ টাকা এবং 2টি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়। এ বিষয়ে তেজগাঁও জোনের এডিসি বলেন, আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 2য় দফায় রিমান্ডের আবেদন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে দক্ষ, সুসংগঠিত, পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এই লক্ষ্যে যা যা করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা করা হবে। সকালে গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর 40তম BCS ক্যাডার কর্মকর্তা এবং 25তম ব্যাচ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রিয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, আমি আপনাদের সকলকে স্মরণ করে দিতে চাই, স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশ আজ নবজাগরণে উজ্জীবিত। বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণে হতে পারেনি বলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই গণঅভ্যুত্থানে আত্মহুতি দিয়েছেন আবু সাঈদ, মীর মুগ্ধ, ইয়ামিন ও ফাইজাদের মতো হাজারো ছাত্র জনতা। এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন সংস্কার করে সময়োপযোগী করে সাজানো হবে। বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ, সুসংগঠিত, পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যা করণীয় তা নিশ্চয়ই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের নিকট আমার চাওয়া, দেশ ও জনগণের কল্যাণে আপনারা নিজেদের শোকে দিয়ে সততা, নিষ্ঠা ও ন্যায্যতার মাপকাঠিতে কাজ করবেন। আপনারা সকলের সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে সকল পুলিশ সদস্য এখনো পর্যন্ত কর্মে যোগদান করেননি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তিনি আরও বলেন, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এই কারণে তারা কর্মে যোগদান করছে না। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম BCS ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না।
তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করেনি। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটি খেলার মাঠ নাকি জলাশয়। গত 2 দিন মুষলধারে বৃষ্টিপাত হওয়ার পর মাদারীপুরের কালকিনি উপজেলার একাধিক বিদ্যালয়ের এই অবস্থা, যার ফলে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে স্কুলের মাঠ ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও হচ্ছে না কোনো সমাধান। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শারমিন। এসব চিত্র মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন স্কুল মাঠের, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর পানি নেমে গেলেও বছরের অর্ধেকটা সময় থাকে কাদায় পরিপূর্ণ। ফলে জমাটকৃত পানি আর কাদা থেকে চারদিকে ছড়ায় পচা দুর্গন্ধ। বৃষ্টি হলে আমাদের এখানে এক হাঁটু পানি হয়ে যায়, আমরা স্কুল আসতে পারি না, আমরা খেলতে পারি না, জামা কাপড় ভিজে যায়, বই খাতা ভিজে যায়। মাঠে পানি থাকার কারণে একদিকে যেমন কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেন না, অপরদিকে তাদের মধ্যে ছড়াচ্ছে নানা রোগ ব্যাধি। সেই সাথে পানিতে পড়ে মৃত্যু ঝুঁকি থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ওরা সাঁতার জানে না, দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য আমরা ওদেরকে স্কুলে পাঠাতে ভয় পাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও ফলপ্রসূ কোনো ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করেনি। মাঠটি যাতে অতি দ্রুত ভরাট করা, এজন্য আপনাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী শিক্ষক এবং শিক্ষার্থীরা। বছরের পর বছর এমন পরিস্থিতি থাকলেও সংকট থেকে উত্তরণে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন কিংবা কোনো সচেতন মহল। এই পানিটা নামতে এখন থেকে 10-12 দিন সময় লাগবে। আমাদের শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা থেকে শুরু করে ওদের শ্রেণী কার্যক্রম চালিয়ে নেওয়া আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এবছর মাঠ ভরাটের জন্য প্রয়োজন বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আশা করি বরাদ্দ পেলে আমরা এই মাঠের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা। আমি ইতিপূর্বে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। আমরা মাঠ ভরাট করে এর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুতই করব। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা এবং খেলাধুলার কথা ভেবে সকল সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে দ্রুতই স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। কৃষকের কঠোর পরিশ্রম আর নবান্ন স্বপ্নে লালিত ফসল যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। অতিমাত্রার বৃষ্টির কারণে ক্ষেতের ফসল ডুবে আছে পানিতে। ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের, তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। রাজবাড়ী প্রতিনিধি শেখ মুমিনের তথ্য ও চিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সারা দেশের মতো রাজবাড়ী জেলায় টানা 4 দিনের অতিমাত্রায় ভারী বৃষ্টির কারণে আগাম অনেক ফসলগুলো পানিতে ডুবে গেছে এবং পানির নিচে চলে গেছে। এ কারণে রাজবাড়ীতে শীতকালীন সবজিসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া 70% ফসলই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। আগাম চাষাবাদ করছি আমরা, বেগুন, টমেটো, তারপরে শসা, ঢেঁড়স আছে, এগুলো মোটামুটি 4 দিনের বৃষ্টিতে সবকিছু তলিয়ে গেছে। আর এই যে বেগুনটা মনে করেন এখন পানি কত জায়গায় পাইছে, তলায় গেছে, দেখা গেল কিছু গাছ মরেও যাবে। এখন এই যে বৃষ্টির কারণে আমাদের এই যে একটা চরম যে একটা ক্ষতি, এই ক্ষতি পুষে ওঠা আমাদের অসাধ্য ব্যাপার। প্রায় একই চিত্র জেলার গোয়ালন্দ উপজেলা সহ 5 উপজেলার বিভিন্ন গ্রামে। অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম ও শীতকালীন অনেক ফসল। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা ছাড়া তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা হয়তো কিছুদিনের মধ্যে আবার ফিরে ফসল করতে পারি। অনেক কীটনাশকের অনেক দাম, সার বিষে, এগুলোর প্রতি সরকারের নজর দিতে হবে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমান যে সরকার আছে উনি আমাদের যে প্রণোদনা দিচ্ছেন এবং আমরা অলরেডি প্রণোদনা পেয়ে গেছি। এই প্রণোদনার মাধ্যমে আমরা কিছুটা হলে এই ক্ষতি পুষিয়ে দিতে সক্ষম হব এবং কৃষকরা বিনামূল্যে আমরা যদি কৃষকের হাতে এই সার বীজটা পৌঁছে দিতে পারি তাহলে আমাদের যে আসল উদ্দেশ্য সেটা সম্পূর্ণরূপে সার্থক হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।